করতে হবে, এটা কিভাবে? ওটা যেটা আছে ওটা পরে করে না, আমাদের ক্লাস আমরা শেষ করি। আচ্ছা, আমি ডক্টর এহসান, আমি আছি কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্টে উসমানী মেডিকেল কলেজে। আপনাদের সাথে আমার ক্লাস হবে এপিডেমিওলজি এন্ড ডেমোগ্রাফি, এটা নিয়ে। তো আজকে আমরা এপিডেমিওলজি ইন্ট্রোডাকশনটা জানার এবং বোঝার চেষ্টাটা করব। আজকে তো হবে প্রথম ক্লাস হলো, তাই না? শুরু তো আপনাদের আজকে। ওকে, ঠিক আছে। এপিডেমিওলজি যদি আমরা শুরু করি, আমরা এপিডেমিওলজির ডেফিনেশন জানার আগে বা এপিডেমিওলজি জিনিসটা কি এটা জানার আগে আমরা এপিডেমিক দিয়ে সাধারণত শুরু করি। এপিডেমিক জিনিসটা কি, হ্যাঁ, এটা দিয়ে একটু ডেফিনেশনটা যদি আমরা দেখি। এই যে আমরা বলতেছিলাম যে যখন আপনার চীনে শুরু হলো যে করোনাটা, যে চীনে করোনাটা এপিডেমিক, পরে সেটা আপনার চীন থেকে ছড়ায় যখন অন্যান্য দেশকে ইনভলভ করলো, তখন আমরা বলতেছি প্যান্ডেমিক। তো এপিডেমিক জিনিসটা কি, যে অকারেন্স অফ এ কমিউনিটি অর রিজিয়ন, কোনো একটা ডিজিজ যখন কোনো একটা আপনার রিজিয়নে ছড়ায় পড়ে, যেটা আপনার এক্সপেক্টেড যে অকারেন্স ছিল তার চেয়ে বেশি হয়। তার মানে কোনো একটা ডিজিজের যদি আপনার যেটার আমার কোনো এক্সপেকটেশন ছিলই না যে এই ডিজিজটা হবে, যেমন করোনা, কোভিড এর ক্ষেত্রে কোভিড-19, এটা ছিল না আমার, এই ধরনের কোনো ডিজিজ আপনার ছড়াবে এটা আমাদের কোনো এক্সপেকটেশনই ছিল না। যার ফলে ডিজিজটা যখন শুরু হলো, দ্যাট মিনস এটা এপিডেমিক। আবার এমন হতে পারে যে নোন ডিজিজ, যে কোনো একটা ডিজিজ যেটা অলরেডি আমাদের এখানে আছে, বাট সেটা একটা নির্দিষ্ট মাত্রায়, সে ম্যালেরিয়া হিলট্র্যাক্সে আপনার কোনো একটা রিজিয়নে হয়তো ম্যালেরিয়ার কথা যদি আমরা চিন্তা করি, যে হয়তো আপনার প্রতি মাসে কেস হয়তো সেখানে আপনার 20 থেকে 30 জন, হঠাৎ করে এক মাসে আপনার 300 কেস হয়ে গেল। তার মানে কি, আমার তো এটা এক্সপেকটেশন ছিল না। তাহলে এপিডেমিক হলো সেই আপনার অকারেন্স অফ ডিজিজ, অথবা আমরা আরো বড় করে বলি যে হেলথ বিহেভিয়ার বা অন্যান্য কিছু হতে পারে, সেই ডিজিজটা যদি এমন ভাবে ছড়ায় পড়ে ওই কমিউনিটিতে যেটা এক্সপেকটেশনের চেয়ে আপনার বেশি। আচ্ছা, সেকেন্ড যে কথাটা, যে আপনার ডিজিজের যে অকারেন্সটা, সেই অকারেন্সটা আমরা জানি যে ডিজিজটা আপনার হঠাৎ করে মানে ভ্যাকুয়াম থেকে আপনার হয় না, কোনো একটা আপনার রিজন বা কোনো একটা রিজনিং আপনার হলো যে থাকে। হঠাৎ করেই আপনার কোনো একটা মানে কোনো কারণ ছাড়াই কোনো একটা ডিজিজ আপনার হয়ে যাবে, ইটস ভেরি আনলাইকলি। কথাটা মানে হলো এই যে ডিজিজ হওয়ার আপনার কোনো না কোনো আপনার কজ বা কারণ এটা নির্দিষ্ট আছে। যেমন আমরা পরে আইডেন্টিফাই করলাম যে কোভিড-19টা এটা SARS-CoV-2 ভাইরাস নামক একটা ভাইরাস দিয়ে আপনার ছড়াচ্ছে। তার মানে ডিজিজ আপনার স্পেসিফিক কোনো আপনার ডিজিজ এজেন্ট বা কোনো একটা স্পেসিফিক আপনার কোনো একটা কজ থেকেই আপনার ডিজিজটা হয়। ওয়ান্স আপন এ টাইম আপনার অনেক আগের কথা যদি আমরা বলি, কয়েক শতাব্দী আগের কথা, তখন মানুষের আপনার ধারণা ছিল কি যে আপনার ডিজিজটা বায়ু থেকে হয় বা আপনার কোনো ঐশ্বরিক কোনো আপনার ইচ্ছা থেকে, আপনার গড উইল থেকে আপনার হয়, এই ধরনের আপনার কনসেপ্ট মানে ধারণাগুলো ছিল। কিন্তু আপনার এই মাইক্রোস্কোপ আবিষ্কারের সাথে সাথে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের সাথে সাথে এবং জীবাণু যে ব্যাকটেরিয়া আবিষ্কারের সাথে সাথে সেই ধারণাটা মানুষের আপনার পাল্টায় যায়। সায়েন্টিফিক আপনার থিওরিটা বলে যে আপনার ডিজিজ, স্পেশালি আপনার ইনফেকশাস ডিজিজ তখন আপনার বেশি কমন ছিল, সেই ডিজিজগুলো আপনার কোনো একটা নির্দিষ্ট ডিজিজ এজেন্টের কারণেই আপনার হয়। আচ্ছা, এটা হলো এক, যে আপনার ডিজিজের জন্য আপনার কোনো ডিজিজ এজেন্ট, স্পেশালি যদি আমরা কমিউনিকেবল ডিজিজের কথা বলি বা ইনফেকশাস ডিজিজের কথা বলি। সেকেন্ড যে ইস্যুটা, যে এই ডিজিজটা আপনার কোনো একটা ডিজিজ যখন আপনার কমিউনিটিতে আসে, সেই ডিজিজটা আপনার র্যান্ডমলি আপনার ছড়ায় যায় না। তার মানে আপনার সর্বত্র আপনার একই রকম ভাবে ছড়ায় গেছে এরকম না। জাস্ট আপনি চিন্তা করেন এই করোনার কথা, ডিজিজটা যখন বাংলাদেশে আপনার ছড়ালো, সবচেয়ে বেশি আপনার এফেক্টেড হয়েছে ঢাকা, ঢাকা ঢাকা ফরিদপুর, আপনার মাদারীপুর, এই অঞ্চলগুলো যেখানে আপনার বিদেশি আপনার ফরেনার বাংলাদেশি আপনার যারা আপনার বিদেশে কাজ করতো, তারা যখন আপনার ব্যাক করলো, যে এরিয়াগুলোতে তারা আপনার হলো যে আসছে, সেই এরিয়াগুলোতে আপনার ব্যাপকভাবে ছড়াইছে। র্যান্ডমলি ছড়ানো মিনস কি? র্যান্ডমলি ছড়ানো মিনস হলো যে আপনার
ডিজিজের মাত্রাটা সর্বত্র একই রকম। সে কোনো একটা ডিজিজ যদি আমরা বলি যে এটার প্রিভ্যালেন্স 5%, তাহলে বাংলাদেশে এই প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গাতেই আপনার 5% পাওয়া যাবে। আসলে কি তাই? আসলে ব্যাপারটা তো এরকম না। তো আপনার এপিডেমিক যখন হয় কোনো একটা ডিজিজ আপনার কোনো বিভিন্ন ক্লাস্টারে, এক একটা ক্লাস্টারে আপনার বা এক একটা আপনার জনবসতির মধ্যে আপনার বেশি ছড়ায়। এই জিনিসটার আপনার প্রয়োজনটা কি? এই জিনিসটার আপনার প্রয়োজন যে আমরা যদি জানতে পারি যে আপনার ডিজিজটা আপনার কোথায় ছড়াইছে, কি মাত্রায় ছড়াইছে, সেটা আমরা আমাদের প্রিভেনশনের ক্ষেত্রে আমরা কাজে লাগাইতে পারবো। তো অকারেন্স অফ ডিজিজের ক্ষেত্রে আমরা হলো যে কিছু ফ্যাক্টর বলি আমরা যে মানুষের মধ্যে কিছু মধ্যকার কিছু ফ্যাক্টরস এবং এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আপনার ডিজিজ হওয়াকে আপনার ইনফ্লুয়েন্স করে। যেমন অনেক ডিজিজ আছে যেটা আপনার জেনেটিক ফ্যাক্টরকে আপনার ইনফ্লুয়েন্স করে, আমরা জানি। যেমন আপনার কিছু আপনার ক্যান্সার আছে বা আপনার হার্ট ডিজিজ আছে যেটা আপনার জেনেটিক্স ফ্যাক্টর গুলো, আপনার জেনেটিক্যাল ফ্যাক্টর গুলো আপনার ওই ডিজিজ হওয়াটাকে আপনার ইনফ্লুয়েন্স করে, স্পেশালি ক্যান্সারের গুলো। যদি তার ফ্যামিলির মধ্যে বা বাবা মার মধ্যে যদি আপনার ক্যান্সার হওয়ার আপনার থাকে, কারো ক্যান্সার হয়েছে হিস্ট্রিটা যদি থাকে, তাহলে তাদের মধ্যে আপনার ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। ডায়াবেটিস যদি থাকে তাদের আপনার ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। এটা হলো আপনার জেনেটিক্যাল ফ্যাক্টর। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলো, বাকি যত ফ্যাক্টর গুলো আছে সব আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। যেমন তার যে আপনার এরিয়াতে থাকে তার আপনার টেম্পারেচার কিরকম, যে এরিয়াতে থাকে সেখানে আপনার ফুড হ্যাবিটটা কিরকম, যে এরিয়াতে থাকে সেখানে মানুষের আপনার প্রিভেনশন কালচারটা আপনার কিরকম, মানে এক্সারসাইজ করে কিনা, সেডেন্টারি হ্যাবিটটা কিরকম, স্মোকিংটা সেখানে আপনার অ্যালাউবেল কিনা, স্মোকিং করে কিনা, অ্যালকোহল আপনার খায় কিনা। তো দের আর সো মেনি ফ্যাক্টরস আপনার এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটা আপনার এফেক্ট করতে পারে। তাহলে ডিজিজ অকারেন্সের ক্ষেত্রে আপনার মেইনলি আপনার আমরা যে ফ্যাক্টরের কথা বলি, ফ্যাক্টরের কথা যদি আমরা বলি তাহলে দুই ধরনের ফ্যাক্টর আপনার অথবা ডিটারমিনেন্টস আপনার হলো যে কাজ করে। একটা হলো যে আপনার ইন্টারনাল, যেটা আমরা বলি জেনেটিক্স, আর এক্সটার্নাল সেটা হলো আপনার এনভায়রনমেন্টাল। কিছু কিছু ফ্যাক্টর আপনার মাইট অ্যাক্ট অ্যাজ প্রোটেক্টিভ ফ্যাক্টর ফর এ ডিজিজ। কিছু কিছু ফ্যাক্টর আপনার ডিজিজকে আপনার প্রোটেকশনের ক্ষেত্রেও আপনার কাজ করতে পারে। কিছু কিছু ফ্যাক্টর যেমন আমরা বলি যে ভ্যাকসিনের কথা, ভ্যাকসিন যদি দেয়া থাকে তাহলে বাচ্চাদের স্পেসিফিক যে আপনার ভ্যাকসিন রিলেটেড ডিজিজ, সেই ডিজিজটা আপনার হবে না। এবার আমরা আসি তাহলে এপিডেমিওলজির আপনার ডেফিনিশন দেখি। প্রথম কথাটা হলো যে আপনার এপিডেমিওলজি বলতে বাংলায় যদি আমরা বলি তাহলে খুব সাদামাটা ভাবে যে এপিডেমিওলজি হলো আপনার স্টাডি অফ ডিজিজ, ডিজিজ নিয়ে আপনার স্টাডি করা। হ্যাঁ, তো ডিজিজ নিয়ে স্টাডি করা, বাংলায় আমরা এপিডেমিওলজি বলি রোগ তত্ত্ব, রোগের তত্ত্ব খোঁজা। এই রোগটা কি, এই রোগটা কেন, এই রোগটা কিভাবে, এই রোগটা কোথায়, এই যত প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনার এপিডেমিওলজি দিবে। এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা খুঁজি কেন, মানে আইডেন্টিফাই করার জন্য যে আমরা কোথায় এই রোগটাকে ইন্টারভেন করতে পারবো বা কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারবো, কি করলে আমরা এই রোগ থেকে আপনার রক্ষা পেতে পারি, আমাদের কমিউনিটিটাকে রক্ষা করতে পারি। এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনার এপিডেমিওলজি দিবে। জাস্ট আপনি করোনাকেই যদি আপনি দেখেন যে এই রোগটা আপনার কোথেকে হলো, ভাইরাস আপনার আবিষ্কৃত হলো যে হ্যাঁ এটা একটা ভাইরাস ঘটিত রোগ, রোগটা ছড়ায় কিভাবে, হ্যাঁ এই রোগটা আপনার ছড়াচ্ছে কিভাবে, ছড়ানোটা হলো যে কত কত এই এয়ারে আপনার কতক্ষণ আপনার জীবাণুটা থাকতেছে, কতটুকু ডিস্টেন্সে থাকলে হলো যে আপনার আমরা হলো যে সেফ থাকতে পারবো, মাস্ক কোনটা ব্যবহার করলে বা কি ধরনের মাস্ক ব্যবহার করলে আমরা এই জীবাণু থেকে আপনার মুক্ত থাকতে পারবো বা আমরা ইনহেলেশনের মাধ্যমে আমাদের মধ্যে আসবে না। এই যে বিষয়গুলো, এই প্রতি বিষয়ের আপনার অ্যান্সার আমরা পাই এপিডেমিওলজি থেকে। তার মানে এটা সিম্পলি হলো যে আপনার রোগ বিষয়ক, রোগের আপনার চাল চরিত্র বের করাটাই হলো আপনার এপিডেমিওলজি। খুব এপিডেমিওলজি আপনার যে দুইটা জিনিসের কথা আমরা বলি, তিনটা জিনিসের কথা আমরা বলি যে এপিডেমিওলজির মাধ্যমে মেইনলি তিনটা আউটকাম আমরা বের করি। একটা হলো যে আপনার ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, মানে ডিজিজ হওয়ার ফ্রিকোয়েন্সি বা হারটা কিরকম। এটা একটা বিষয়, একটা হলো ফ্রিকোয়েন্সি, আর একটা হলো যে আপনার ডিজিজের আপনার ডিস্ট্রিবিউশন, আর একটা হলো ডিটারমিনেন্ট। এই তিনটা জিনিস আমরা বের করি এপিডেমিওলজি থেকে। অকারেন্স অফ দ্য ডিজিজ বা ডিজিজ ফ্রিকোয়েন্সিটা আপনার ইম্পর্টেন্টটা কোথায়, যে আপনার ডিজিজ তো অনেক হচ্ছে তাই না,
চিন্তা করে দেখেন আপনার কমিউনিকেবল ও নন কমিউনিকেবল প্রায় শত শত ডিজিজ আপনার কমিউনিটিতে আছে। তো কোন ডিজিজটা আপনার প্রায়োরিটি পাবে? তো প্রায়োরিটি পাওয়ার জন্য কোন ডিজিজকে, দ্যাট মিনস আপনার যে ক্যাপাসিটি আছে, আপনার যে রিসোর্স আছে, সেই রিসোর্সটা আপনি কোন জায়গাতে ব্যবহার করবেন। এটা ব্যবহার করার জন্য জাস্ট চিন্তা করেন, যখন আমাদের কাছে অনেকগুলো নিড থাকে, যে সাংসারিক অনেকগুলো নিড আছে, এই জিনিস আমার প্রয়োজন বা কিনতে হবে, তখন আমরা কি করি? আমরা দেখি যে আমার ক্যাপাবিলিটির সাথে আমি কোনটা কোনটা কিনতে পারবো, মানে প্রায়োরিটি সেট করি যে কোনটা আমার বেশি দরকার, যেটা বেশি দরকার আমি সেটা সেইখানে আপনার ব্যয়টা করি। তো হেলথের ইন্টারভেনশনটাও সেম। আমার ডিজিজ আছে মনে করেন যে আপনার প্রায় সেভারাল হান্ড্রেডস, তো সেইখানে আমাকে প্রায়োরিটি সেট করতে হবে যে কোন ডিজিজের ক্ষেত্রে আমি ইন্টারভেন করব, আমার রিসোর্সটা আমি কোন ডিজিজের ক্ষেত্রে আমি ব্যয় করব। সেখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার ডিজিজের একটা হলো যে আপনার ডিজিজের আপনার প্রিভ্যালেন্স কিরকম, আপনার ইনসিডেন্স কিরকম, এগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করব। ইনসিডেন্স, প্রিভ্যালেন্স এগুলো নিয়ে পরে কথা বলবো। তো ডিজিজের যদি আপনার হওয়ার রেটটা, যে ডিজিজের হওয়ার রেটটা বেশি, সে কোনো একটা ডিজিজ হয়তো আপনার প্রিভ্যালেন্স হলো 1%, আর কোনো একটা ডিজিজের প্রিভ্যালেন্স হলো আপনার 10%। তার মানে কি, কোনো একটা ডিজিজ আপনার 100 জনের মধ্যে একজনকে এফেক্ট করে, আর কোনো একটা ডিজিজ আপনার 100 জনের মধ্যে আপনার 10 জনকে এফেক্ট করে। অন্য কোনো কিছু যদি আমরা বিবেচনা না করি, তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট হবে কোনটা, যে ডিজিজটা আপনার বেশি হচ্ছে, যে ডিজিজটা আপনার 10% মানুষকে আপনার এফেক্ট করতেছে, তাই না? তো শুধুমাত্র এটাই একটা ফ্যাক্টর না যেটা দিয়ে আমরা প্রায়োরিটি ঠিক করি, আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। তার মধ্যে আরেকটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, সেটা হলো যে আপনার মর্টালিটিটা কিরকম। কোন একটা ডিজিজে আপনার মর্টালিটিটা কিরকম হচ্ছে, সে কোন একটা ডিজিজ আপনার হচ্ছে, প্রিভ্যালেন্স হয়তো আপনার 1% বা 2%, বাট মর্টালিটি আপনার 70-80%। তখন আরেকটা ডিজিজ হয়তো আপনার 10% হচ্ছে, বাট মর্টালিটি বিলো 1%, অথবা মর্টালিটি নাই। হ্যাঁ, এরকম যদি সিচুয়েশন হয়, যেমন আপনার ওই চিকুনগুনিয়ার ক্ষেত্রে মর্টালিটি অলমোস্ট নাই, সেটাও আপনার ইম্পর্টেন্ট আপনার প্রিভেনশন করা। বাট যে ডিজিজটাই আপনার মর্টালিটি বেশি, সেখানে আপনাকে রিসোর্সটা আপনার অ্যালোকেট করতে হবে বেশি। যেমন করোনার জন্য সমস্ত রিসোর্স আপনার, করোনার জন্য আপনার একটা বড় ধরনের রিসোর্স আমরা খরচ করতেছি কেন? এটা একটা বড় কারণ ছিল বা আছে, সেটা হলো যে আপনার এটার মধ্যে মর্টালিটিটা বেশি, স্পেসিফিক কোনো ট্রিটমেন্টও এই পর্যন্ত আপনার নাই, যেটা দিয়ে আমরা বা ভ্যাকসিনও নাই যেটা দিয়ে আমরা প্রিভেন্ট করতে পারি। তো যে কথাটা বলতেছিলাম আর কি, যে ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা একটা একটা প্যারামিটার, যেটা দিয়ে আমরা ঠিক করতে পারি যে কোন ডিজিজটার আপনার প্রিভেনশন আপনার বেশি জরুরি, বা কোন ডিজিজটা আমার কমিউনিটির জন্য ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় এখানে মনে রাখা দরকার, যে একটা কমিউনিটির সাথে আরেকটা কমিউনিটির আপনার সেম হবে না। একটা কমিউনিটিতে আপনার হয়তো কোনো একটা ডিজিজ আপনার বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনার অন্য কমিউনিটিতে সেটা ইম্পর্টেন্ট ওইরকম না। যদি আমরা কম্পেয়ার করি যে হিল ট্র্যাক্স এর কথা, যে হিল ট্র্যাক্স এ আপনার ম্যালেরিয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিজিজ, তাই না? হিল ট্র্যাক্স ওখানে আপনার ম্যালেরিয়ার মোর্টালিটি, মরবিডিটি এটা বেশি, যার ফলে হিল ট্র্যাক্স এ আপনি ইন্টারভেন করতে গেলে ম্যালেরিয়াকে আপনার মাথায় রাখতে হবে। কিন্তু এই ম্যালেরিয়া আপনার অন্য জায়গায় আপনার কতটা ইম্পর্টেন্ট না। সিলেট শহরে যদি আসেন বা সিলেট জেলাতে যদি আসেন, এটা প্রায়োরিটির দিক থেকে আপনার অনেক নিচে থাকবে। এই তো একটা বিষয়, আমরা ডিজিজ ফ্রিকোয়েন্সির কথা বললাম, এটা আমরা মেজার করি প্রিভ্যালেন্স রেট দিয়ে, ইনসিডেন্স রেট দিয়ে, আমরা পরে এটা ডিসকাস করব অন্য ক্লাসে। আচ্ছা, নেক্সট হলো যে আপনার ডিটারমিনেন্টস। একটা জিনিস আমরা ফ্রিকোয়েন্সি দিয়ে দেখলাম তার ইম্পর্টেন্সটা, আর আরেকটা জিনিস আমরা দেখি, দ্যাট মিনস আমরা বলতেছিলাম যে এপিডেমিওলজির মাধ্যমে আমরা কি করি। আমরা বলতেছিলাম ডিজিজের আপনার ফ্রিকোয়েন্সি দেখি, ডিস্ট্রিবিউশন দেখি এবং ডিটারমিনেন্ট দেখি। ফ্রিকোয়েন্সির কথা বললাম, ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা হলো যে কথা বলবো পরে। আর ডিটারমিনেন্টস হলো যে আপনার ফ্যাক্টর গুলো কি, এই ডিজিজ যে আপনার হচ্ছে, এই ডিজিজের সাথে আপনার অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর গুলো কি কি, এই বিষয়গুলো আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। তার মানে এই ডিজিজ গুলো আপনার কাদের হচ্ছে, কোন বয়সের হচ্ছে, মেল ফিমেলের মধ্যে আপনার ডিফারেন্স আছে কিনা, হ্যাঁ, কোন বয়সের মধ্যে আপনার এটা বেশি হচ্ছে, কোন কমিউনিটিতে আপনার বেশি হচ্ছে, কোন সোশিও ইকোনমিক স্ট্যাটাতে আপনার বেশি হচ্ছে। হ্যাঁ, ফ্যাক্টর গুলোকে আমরা আইডেন্টিফাই করি এই জন্য, যে গ্রুপ অফ পিপলের মধ্যে এই ডিজিজটা হওয়ার আপনার চান্স বেশি, সেই গ্রুপ অফ পিপলকে আমরা যাতে ইন্টারভেন করতে পারি ওই স্পেসিফিক গ্রুপে। সে
আপনার কোনো একটা ডিজিজের ক্ষেত্রে আপনি পাইলেন যে এই ডিজিজটা আপনার এই 40 থেকে 50 বছরের মানুষকে আপনার এফেক্ট করে বেশি। এখন যদি আপনি একটা এটার জন্য যদি আপনার ভ্যাকসিন যদি থাকে, তাহলে আপনি কি সবাইকে ওই ভ্যাকসিনটা দিবেন? প্রয়োজন তো নেই। তাহলে ওই যে আপনার গ্রুপটা, যে গ্রুপে আপনার এফেক্ট করে বেশি, সেই গ্রুপকে আপনি ভ্যাকসিন করবেন। বাচ্চাদের যে ভ্যাকসিন গুলো, এটাকে আমরা সবাইকে দেই, বড়দেরকেও দেই? দিচ্ছি না। কারণ ওই ডিজিজ গুলো আপনার ওই বয়সের বাচ্চাদের এফেক্ট করে বেশি, ওই বয়সের বাচ্চাদের আপনার মর্টালিটি মরবিডিটি বেশি, যার ফলে আপনার ফ্যাক্টর আইডেন্টিফাই করাটা জরুরি ইন্টারভেন করার জন্য। ঠিক আছে? আসি আমরা এবার ডেফিনিশনে, যে আপনার এপিডেমিওলজি ডেফিনিশনটা হলো যে স্টাডি অফ ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস। আমরা কি করি এপিডেমিওলজির মাধ্যমে ডিজিজের ডিস্ট্রিবিউশনটা দেখি, ডিস্ট্রিবিউশনটা কি এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। এন্ড ডিটারমিনেন্টস, ডিটারমিনেন্টস এর কথা আমরা বললাম যে ফ্যাক্টরস গুলো, যে ফ্যাক্টরস গুলো আপনার ডিজিজের সাথে রিলেটেড। The epidemiology is study of distribution and determinants of health-related states or events in a specified population and application of this study to prevent and control health problems. That means epidemiology এর মাধ্যমে শুধুমাত্র আমরা ডিজিজের ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস দেখবো এটাই না। এই আপনার যে আমি এপিডেমিওলজির যে স্টাডি করে আমরা ডিস্ট্রিবিউশন পেলাম ডিজিজের এবং ডিটারমিনেন্ট যেটা পেলাম, এই যে নলেজটা, এই নলেজটাকে আমি অ্যাপ্লাই করব ওই ডিজিজ থেকে আমরা যদি প্রিভেন্ট করতে পারি, ওই কমিউনিটি থেকে বা ওই পপুলেশন থেকে আমরা ডিজিজটাকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, কমায় নিয়ে আসতে পারি, সেই জন্য আমরা ওই জ্ঞানটাকে কাজে লাগাবো। মনে করেন যে আমরা জানি যে বাংলাদেশে আপনার অ্যাডাল্ট পপুলেশনের ক্ষেত্রে আপনার 25% অফ স্মোকার। আমরা জানি যে স্মোকিং এর সাথে আপনার রিলেটেড হার্ট ডিজিজ, স্মোকিং এর সাথে রিলেটেড আপনার ক্যান্সার, স্মোকিং এর সাথে রিলেটেড আপনার ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, আমি যদি এই নলেজটা যদি আমার কাছে থাকে, দেন আমি ওই পপুলেশন, যে এই যে ইয়াং অ্যাডাল্ট পপুলেশন, যে বাচ্চারা, যে ছেলেরা যারা আছে, তাদের মধ্যে আমরা তখন ইন্টারভেনটা করতে পারি, লঞ্চ করতে পারি। স্মোকিংটা আপনার ইনজুরিয়াস, সো ইউ হ্যাভ টু অ্যাভয়েড স্মোকিং। আচ্ছা, নেক্সট আসি আপনার ডিজিজ যেটা, সেই ডিজিজের আপনার ফেজ গুলো কি। আমরা ডিজিজের ফেজটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা প্রি প্যাথোজেনেসিস ফেজ আর একটা আপনার প্যাথোজেনেসিস ফেজ। প্রি প্যাথোজেনেসিস ফেজ, প্যাথোজেনেসিস মিন্স কি? প্যাথোজেনেসিস মিন্স হলো আপনার ডিজিজটা যখন এজেন্টটা মানুষের মধ্যে ঢুকে, বা ডিজিজ যেটা আপনার ইনিশিয়েট হয়, ডিজিজ ইনিশিয়েট হওয়ার পর বডির কোনো অংশে, সেল বা টিস্যুতে আপনার প্যাথোলজিক্যাল চেঞ্জ করে। প্যাথোলজিক্যাল চেঞ্জ মানে ওই সেল বা ওই টিস্যুর যে আপনার স্বাভাবিক ফিজিওলজিক্যাল যে কার্যক্রম ছিল, সেই কার্যক্রমটাকে সে অল্টার করে দেয়। এই অল্টার করে দেয়াটাই হলো আপনার প্যাথোলজি। এই প্যাথোলজি হওয়ার আগ পর্যন্ত যে ফেজটা, এটাকে আমরা বলি প্রি প্যাথোজেনেসিস ফেজ। আর অলরেডি আপনার প্যাথোলজি ডেভেলপ করলে যে ফেজটা, সেটাকে আমরা বলি প্যাথোজেনেসিস। এবং প্যাথোলজি ডেভেলপ করার আপনার পরের ফেজ। আরেকটা ভাবে আমরা বলি যেটা হলো যে আপনার প্রি প্যাথোজেনেসিস ফেজ, যেখানে আপনার সাইন সিম্পটম কিছুই ডেভেলপ করবে না। বাট এটা সবসময় যে আপনার ট্রু তা না, সাইন সিম্পটম ডেভেলপ করবে না। আর প্যাথোজেনেসিস ফেজ হলো আপনার মানে ক্লিনিক্যাল সাইন সিম্পটম থাকবে, এভাবেও আমরা বলি। কিন্তু মূল কথা যেটা, সেটা হলো এই, যেটা মানে সাইন সিম্পটম ডেভেলপ করে কখন, প্যাথোলজিক্যাল চেঞ্জ আসলে পরেই আপনার সাইন সিম্পটম ডেভেলপ করবে এই। আর প্যাথোজেনেসিস হলো যে যখন আপনার সাইন সিম্পটম, এই প্রি প্যাথোজেনেসিস হলো সাইন সিম্পটম ডেভেলপ করার আগে, মানে প্যাথোলজিক্যাল চেঞ্জ আসার আগে। এপিডেমিওলজি টাইপস আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। আমরা প্রথমেই বলছি যে এপিডেমিওলজি আমরা বেসিক্যালি আমরা দেখি কি, এপিডেমিওলজিতে আমরা দেখি যে কোন ডিজিজের আপনার অকারেন্সটা, ডিজিজের আপনার ডিস্ট্রিবিউশন, ডিজিজের আপনার ফ্রিকোয়েন্সিটা, মানে ডিজিজ সম্পর্কিত যত জ্ঞান আপনার দরকার, সেই জ্ঞানগুলো বা আমাদের দরকার, সেই জ্ঞানগুলো আমরা নিই। ব্রড হেডিং এ আপনার এপিডেমিওলজিকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। যখন আমরা স্টাডি ডিজাইন করব, তখন এটা নিয়ে আমরা ডিটেইল করব। হ্যাঁ, তো একটা এপিডেমিওলজির দুই ধরনের আমরা ইউজুয়ালি ভাগ করি, একটা ডেসক্রিপটিভ, যেখানে শুধু ডেসক্রিপশন থাকবে, আর অ্যানালাইটিক, যেখানে শুধু যেখানে আপনার বিশ্লেষণ মেইনলি থাকবে, বিশ্লেষণ। আর ডেসক্রিপটিভ এপিডেমিওলজি, এখানে শুধু আপনার থাকবে ডেসক্রিপশন।
আচ্ছা আচ্ছা, ডেসক্রিপটিভ এপিডেমিওলজির মধ্যে আমরা বেসিক্যালি দেখি ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ। ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ বলতে আমরা বলতেছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ দেখি। ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ মিনস হলো যে আপনার একটা ডিজিজ টাইম প্লেস পার্সনের ডিস্ট্রিবিউশন দেখি। তার মানে একটা ডিজিজের টাইম ডিস্ট্রিবিউশন বলতে এই ডিজিজটা আপনার বছরের কোন সময়ে এটা আপনার এফেক্ট করে, মানে এর কোনো আপনার সিজনাল ভেরিয়েশন আছে কিনা, এর কোনো আপনার ট্রেন্ড আছে কিনা, হ্যাঁ, সময়ের কারণে এটার কোনো আপনার পরিবর্তনশীল কিনা, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি আপনার টাইম ডিস্ট্রিবিউশনে। প্লেস ডিস্ট্রিবিউশন যে একটা আমরা বলছিলাম যে ডিজিজ আপনার সব জায়গায় আপনার সমভাবে হয় না, এক এক জায়গায় হয় এক এক রকম, কোন একটা এরিয়াতে একটা ডিজিজ বেশি, আরেকটা এরিয়াতে হয়তো আরেকটা ডিজিজ বেশি। তো ওই ডিজিজটার আপনার প্লেস ডিস্ট্রিবিউশনটা কিরকম আপনি বাংলাদেশের কনটেক্সটে চিন্তা করতে পারেন, আপনি গ্লোবালি চিন্তা করতে পারেন, আপনি সিলেটের কনটেক্সটে চিন্তা করতে পারেন। এই ডিজিজটা আপনার কোন এরিয়া, সিলেটে কোন এরিয়াতে বেশি, কোন উপজেলাতে বেশি, এভাবে। আর পার্সন ডিস্ট্রিবিউশন, প্লেসের ডিস্ট্রিবিউশন আপনি দেখলেন যে হ্যাঁ সিলেটের ওই ওই উপজেলাতে এটা আপনার বেশি। নেক্সট আছে আপনার পার্সন ডিস্ট্রিবিউশন। পার্সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনার কোন এইজের পিপল আপনার এফেক্টেড বেশি, কোন জেন্ডার, মেল আর ফিমেলের মধ্যে আপনার কোনো ভেরিয়েশন আছে কিনা, মেলটা বেশি এফেক্টেড হয় না আপনার ফিমেলটা বেশি এফেক্টেড হয়, হ্যাঁ, কোন অকুপেশনে আপনার এফেক্টেড হয়। এই যে পার্সনের যে আপনার ক্যারেক্টারিস্টিক্স যেগুলো, সেগুলো আপনার এটার সাথে রিলেটেড। অবেসিটির সাথে রিলেশন আছে কিনা, তার সেকেন্ডারি বিহেভিয়ারের সাথে রিলেশন আছে, তার নিউট্রিশনের সাথে আপনার রিলেশন আছে কিনা, হ্যাঁ, তার আপনার হলো যে বিহেভিয়ার যেগুলো, পার্সোনাল আপনার হ্যাবিট যেগুলো, স্মোকিং এর সাথে রিলেশন আছে কিনা, অ্যালকোহল কনজাম্পশনের সাথে রিলেটেড আছে কিনা, এই বিষয়গুলো আপনার পার্সন ক্যারেক্টারিস্টিক্স। তাহলে ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ বলতে আমরা বুঝি একটা ডিজিজের ডিস্ট্রিবিউশন, যেটাকে আমরা তিনটা প্লেনে চিন্তা করি: টাইমের ডিস্ট্রিবিউশন, প্লেসের ডিস্ট্রিবিউশন এবং পার্সনের ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, নেক্সট হলো যে আপনার অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি। অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি বা আপনার এপিডেমিওলজিতে বেসিক্যালি আমরা দেখি যে আপনার কোনো ফ্যাক্টরের সাথে আপনার ডিজিজের আপনার রিলেশন আছে কিনা। আমরা ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ যেরকম আমরা ধারণা করতে পারি বা ধারণা করি যে এই বয়সের মানুষের বেশি হয় বা এই জেন্ডারের আপনার বেশি হয়, এই যে ধারণাগুলো করি সেইগুলোর আপনার কনফার্ম করতে পারি আমরা অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিতে। আমি যে ধারণাগুলো পেলাম ডেসক্রিপটিভ এপিডেমিওলজিতে, এই ফ্রিকোয়েন্সি দেখে আমি যে ধারণাগুলো পেলাম, এই বয়সে বেশি হয় বা এই জেন্ডারে বেশি হয় বা এই অকুপেশনে বেশি হয়, এগুলো আসলেই ট্রু কিনা সেটা আমরা জাজ করতে পারি স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। সেই জাজমেন্টটাই করি আমরা অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিতে, যেখানে আমরা রিস্ক ফ্যাক্টর এবং ডিজিজের অ্যাসোসিয়েশনটা দেখি এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি সেটাকে প্রুভ করি। যদি স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করা যায় তখন এটাকে আমরা বলি রিস্ক ফ্যাক্টর, আর যদি না যায় তাহলে সেটা ওই ডিজিজের জন্য রিস্ক ফ্যাক্টর না। তো আপনার এই স্টাডি ডিজাইন গুলো নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো, জাস্ট আজকে আমি ধারণা দিলাম এইটা। মেইন আউটকামের কথা আমরা বলছি, আবার এখানে বলতেছি যে এটা আমরা মেইনটা আউটকামটা আপনার এপিডেমিওলজি, ফ্রিকোয়েন্সি, ডিজিজ ডিস্ট্রিবিউশন এন্ড ডিজিজ ডিটারমিন্যান্টস। আচ্ছা, ডিজিজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা বললাম যে এটা আমরা তিনটা প্লেনে চিন্তা করি: টাইমের ডিস্ট্রিবিউশন, প্লেসের ডিস্ট্রিবিউশন এন্ড পার্সনের ডিস্ট্রিবিউশন। আচ্ছা, স্পেসিফিক কোশ্চেন গুলো কি? স্পেসিফিক কোশ্চেন গুলো হলো টাইমের ক্ষেত্রে আপনার এটা ডিজিজের ডিস্ট্রিবিউশনটা টাইমে আপনার চেঞ্জ করে না স্ট্যাবল থাকে, সিজনাল কোনো আপনার ভেরিয়েশন আছে কিনা, ক্লাস্টার আকারে হয় কিনা, এপিডেমিক আকারে হয় কিনা, আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড, মানে একটা এরিয়াতে আপনার সবসময় আপনার ডিস্ট্রিবিউটেড থাকে কিনা। পয়েন্ট সোর্স এন্ড প্রপাগেটেড, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। একটা কথা এখানে বলে যাই যে আপনার পয়েন্ট সোর্স মিনস হলো যে আপনার একটা সোর্স থেকে, একটা নির্দিষ্ট সোর্স থেকে যখন হলো আপনার ডিজিজটা ছড়ায় তখন এটাকে আমরা বলি পয়েন্ট সোর্স। প্রপাগেটেড হলো আপনার সিরিয়াল,
একজন থেকে আরেকজনের এটাকে আমরা বলি প্রপাগেটেড। যেমন করোনা, এটা প্রপাগেটেড, একজন মানুষ ইনফেক্টেড হয়, তার কাছ থেকে আরেকজন ছড়ায়, তার কাছ থেকে আরেকজন ছড়ায়, এটা প্রপাগেটেড। প্লেসের ক্ষেত্রে আপনার জিওগ্রাফিক্যালি রেস্ট্রিক্টেড অর ওয়াইড স্প্রেড। ওই যে আমরা বলতেছিলাম যে আপনার যদি আপনার জিওগ্রাফিক্যালি যখন চায়নাতেই যে আপনার ডিজিজটা হয়েছে তখন চায়নার জন্য এটা ছিল এপিডেমিক। হ্যাঁ, শুধু চায়নাতেই যদি এটা আপনার কন্টেইন থাকতো এবং ডিজিজটা কন্টিনিউ থাকতো তাহলে এটাকে বলতাম আমরা এন্ডেমিক চায়নার জন্য। যেহেতু এটা আপনার চায়না থেকে বিভিন্ন দেশে ছড়াই গেছে এই জন্য এটা আপনার প্যান্ডেমিক, ওয়াইড স্প্রেড। আচ্ছা, এটা আপনার যে কোনো এরিয়ার আপনার অন্যান্য ফ্যাক্টরের সাথে রিলেটেড কিনা, যেমন অল্টিটিউড হতে পারে যে এটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, সেখানে আপনার রিফাইনারি এরিয়ার সাথে আপনার রিলেটেড কিনা, হ্যাঁ, এই ক্লাস্টার গুলো আপনার মাল্টিপল কিনা, ওয়ান কিনা, এটা প্লেসের সাথে আপনার আমরা রিলেট করতে পারি। পার্সনের ক্ষেত্রে আমরা বলছি যে এই সোশিও ইকোনমিক স্ট্যাটাস, জেন্ডারের কথা আমরা বলছি, এথনিক বা এথনিসিটি অথবা রেস, যেটা আমরা যদি আমরা করোনাকে কেউ ফলো করে থাকেন তাহলে দেখবেন যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলোতে আছে সেসব কান্ট্রিতে আপনার এশিয়ান যারা, তাদের মধ্যে আপনার মর্টালিটিটা আপনার ছিল বেশি করোনার ডিজিজ কোভিড-19 এর জন্য। বিহেভিয়ারের কথা আমরা বলছি যে পার্সোনাল বিহেভিয়ার, যে স্মোকিং হ্যাবিট আছে কিনা, তার হলো যে অ্যালকোহল আপনার করে কিনা, এটা। আচ্ছা, এই কথাটা আমরা বলছি যে আপনার যে ডেসক্রিপটিভ এপিডেমিওলজিটা আমার লাগবে, ডেসক্রিপটিভ এপিডেমিওলজি প্রথমে আমার ডিজিজের ফ্রিকোয়েন্সি, ডিস্ট্রিবিউশন, এটা আমার জানা থাকা প্রয়োজন অ্যানালিটিক্যাল স্টাডি করার আগে। তার মানে আমরা যদি হলো যে ধারাবাহিকভাবে চিন্তা করি তাহলে একটা ডিজিজের যার হলো যে আমাদের কিছুই জানা নাই, প্রথম আমাদের জানতে হবে তার ফ্রিকোয়েন্সি কত। ফ্রিকোয়েন্সি মিনস হলো এই কমিউনিটিতে ডিজিজটা আছে কিনা, যদি থাকে তার মাত্রাটা কত, এটা আমাদের জানা দরকার হলো প্রথমে। এটা জানার পর আমার সেকেন্ড যে বিষয়টা জানা দরকার যে আপনার ডিজিজের আপনার ডিস্ট্রিবিউশনটা কিরকম, কোথায় কোন কোন এরিয়াতে আপনার ডিজিজটা ডিস্ট্রিবিউটেড, কাদের কাদের আপনি এফেক্ট করতেছে, এই বিষয়টা। এই বিষয়গুলো জানা থাকলে তখন আমার লাস্ট যেটা আমি করতে পারি সেটা হলো আপনার অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি দিয়ে আপনার ডিটারমিনেন্টস গুলো আমরা বের করতে পারি। তাহলে প্রথমে আমি ডিটারমিনেন্টস আমি চলে যেতে পারবো না। কোনো একটা ডিজিজের যদি আমার ফ্রিকোয়েন্সি জানা না থাকে, ডিস্ট্রিবিউশন যদি জানা না থাকে, তাহলে আমার অ্যানালিটিক্যাল পার্টে আমার যাওয়ার হলো সুযোগ নাই। যার ফলে কোনো ডিজিজকে যখন আমরা স্টাডি করতে যাব আমাকে প্রথমে জানা থাকতে হবে তার ডিজিজের ফ্রিকোয়েন্সি কত, ডিস্ট্রিবিউশন কি, তারপরে আমি অ্যানালিটিক্যাল স্টাডিতে যাইতে পারি। আর যদি আমার এগুলো জানা না থাকে তাহলে ডিজিজ সম্পর্কে আমার প্রথম যে রিসার্চটা করতে হবে সেটা হলো তার প্রিভ্যালেন্সটা কত, তার মানে তার ফ্রিকোয়েন্সিটা কত, কোনো একটা কমিউনিটির তার ফ্রিকোয়েন্সিটা কত বা তার ডিস্ট্রিবিউশনটা কিরকম আছে। আরেকটা বিষয় নিয়ে হলো যে আমরা কথা বলি সেটা হলো যে আপনার এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বেসিক্যালি আপনার একটা থিওরি, যে থিওরিটা আপনার ডিজিজ থিওরি অফ ডিজিজ কজেশন, ডিজিজ কজেশনের থিওরির একটা থিওরি। আমরা ডিজিজ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটার যে আপনার কতগুলো থিওরি আছে। আমরা প্রথমে কথা বলতেছিলাম যে ডিজিজটা আপনার ভ্যাকুয়াম থেকে হয় না, মানে কোনো কিছু ছাড়াই আপনার ডিজিজ হয়ে গেল এরকম না, তার কিছু ফুটপ্রিন্ট থাকে, কে করলো, কেন করলো, কিভাবে করলো, এই ধরনের আপনার কিছু আপনার ফুটপ্রিন্ট থাকে। তো এটা আমরা এই বিষয়গুলোই আমরা থিওরি অফ ডিজিজ কজেশনে আমরা বিভিন্ন কয়েকটা থিওরি আছে, সেই থিওরির মধ্যে আমরা জানতে পারি যে ডিজিজ অকারেন্স আপনার কিভাবে হয়। তার একটা থিওরি হলো আপনার এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। ট্রায়াড বলতে আমরা ট্রাই মানে তিন, ট্রায়াড মানে তিনটা জিনিস। তিনটা জিনিস কি কি আছে আমরা দেখি একটু। তিনটা জিনিস হলো আপনার এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। তাহলে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বলতে আপনার তিনটা বিষয়ের কম্বিনেশন বোঝায়। একটা হলো ডিজিজ এজেন্ট, আরেকটা হলো আপনার হোস্ট, আরেকটা হলো আপনার এনভায়রনমেন্ট। আচ্ছা, তো এই তিনটা জিনিস দিয়ে আপনার ডিজিজ অকারেন্সটা আমরা বুঝি কিভাবে। এই আপনার থিওরিটা যেটা বলতেছে সেটা হলো এজেন্ট, এজেন্ট আপনার
ডিজিজ একটা এজেন্ট, মানে যেটা আপনার ক্যাপাবল অফ ডুইং ডিজিজ। যে এজেন্ট বলতে আপনার সেইটাকে বোঝাচ্ছে যে আপনার ফ্যাক্ট, যে জীবাণুটা বা যে ফ্যাক্টরটা আপনার ডিজিজ করার ক্যাপাবিলিটি রাখে। তার মানে যেটা আপনার ডিজিজ করার ক্যাপাবিলিটি রাখে না সেটা আপনার এজেন্ট না। তাহলে একটা এজেন্ট, যে এজেন্টটা আপনার একটা সুইটেবল এনভায়রনমেন্টে আপনার একটা সাসেপ্টেবল হোস্টে আপনার এন্টার করলে ডিজিজ প্রসেসটা শুরু হবে। কয়েকটা বিষয় এখানে এজেন্টের ব্যাপার আমরা বললাম। সেকেন্ড কথাটা হলো আপনার যে সাসেপ্টেবল হোস্ট। সাসেপ্টেবল হোস্ট বলতে আমরা কি বুঝাই? তার মানে যার ডিজিজ হওয়ার চান্স আছে বা হতে পারে। এখন হেপাটাইটিস বি এর কথা ধরেন, হেপাটাইটিস বি যদি আমরা চিন্তা করি কারো হবে কি হবে না, যে মেডিকেল প্রফেশন যারা তাদের আপনার হওয়ার চান্স থাকে বেশি। এখন কেউ যদি আপনার হেপাটাইটিস বি এর জন্য আপনার ভ্যাকসিনেশন দেওয়া থাকে, তার কি ডিজিজটা হবে? তার তো ডিজিজ হবে না। তাহলে এখানে আপনার যদি তার ভ্যাকসিনেশন দেওয়া থাকে সে সাসেপ্টেবল না, মানে তার ডিজিজ হওয়ার চান্সটা নাই। আর কারো যদি আপনার ভ্যাকসিনেশন দেওয়া না থাকে, সে একটা রিস্কের মধ্যে থাকে, তাহলে আপনার সে সাসেপ্টেবল। এজেন্টটা যদি তার মধ্যে যায় তাহলে তার ডিজিজটা হতে পারে। অন্য কথায় যার আপনার ওই ডিজিজের প্রতি আপনার ইমিউনিটি নাই, তাহলে তার ডিজিজটা হতে পারে। যার ইমিউনিটি আছে তার ডিজিজটা হওয়ার চান্সটা নাই। তাহলে একটা আপনার প্যাথোলজিক্যাল এজেন্ট, একটা এজেন্ট যেটা আপনার ডিজিজ করতে পারে, এই এজেন্টটা যদি আপনার কোনো একটা সাসেপ্টেবল হোস্টের মধ্যে এন্টার করে সুইটেবল এনভায়রনমেন্টে, সুইটেবল এনভায়রনমেন্ট এখানে যোগ করার কারণটা হলো এনভায়রনমেন্টাল অনেকগুলো ফ্যাক্টর, অনেকগুলো বিষয়ই আপনার এজেন্টের সাথে হোস্টের সাথে আপনার রিলেট করে। যেমন একটা পানিবাহিত রোগ, পানিবাহিত রোগ আমরা দেখি কি যে আপনার ডায়রিয়ার ডিজিজটা কোন সময় বেশি হয়? সেটা সামারে। সামারে যত বেশি আপনার টেম্পারেচার তত বেশি আপনার ডায়রিয়া। তাহলে যখন আমরা ডায়রিয়ার কথা চিন্তা করব তখন এটা আমার মাথার মধ্যে আসতে হবে যে কোন এনভায়রনমেন্ট। এখানে এনভায়রনমেন্টটা সুইটেবল এনভায়রনমেন্ট কখন? যখন আপনার সামার হবে, বেশি গরম পড়বে, মানুষের পানির চাহিদা বেশি হবে, সে এখান থেকে সেখান থেকে বিভিন্ন ভাবে পানি, শরবত, বিভিন্ন জিনিস আপনার খাওয়ার চেষ্টা করবে, তখনই আপনার এই ডায়রিয়াটা বেশি হবে। তাহলে একটা এজেন্ট আপনার একটা সাসেপ্টেবল হোস্টে, প্যাথোলজিক্যাল এজেন্ট আপনার সাসেপ্টেবল হোস্টে একটা সুইটেবল এনভায়রনমেন্টে যখন আপনার এন্টার করে, তখনই আপনার ডিজিজ এজেন্টটা শুরু হয়। এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের কনসেপ্ট হলো এটা। তার মানে ডিজিজটা শুরু হবে কখন? যখন একজন মানুষ যে আপনার কোনো একটা ডিজিজের সাসেপ্টেবল, সেই ডিজিজ এজেন্টটা যদি আপনার থাকে এনভায়রনমেন্টে, সেই এনভায়রনমেন্ট যদি আপনার সুইটেবল থাকে ডিজিজ এজেন্টটা মানুষের মধ্যে যাওয়ার, তাহলে ডিজিজ এজেন্টটা যদি মানুষের মধ্যে ট্রান্সমিট করে, তাহলে তার ডিজিজ প্রসেসটা শুরু হবে, ডিজিজ ইনিশিয়েশনটা হবে। এটাই আপনার এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের কনসেপ্ট। আরো অনেকগুলো থিওরি আছে, আমরা ওইখানে যাচ্ছি না। কি হতে পারে আপনার এজেন্ট? আপনার কি কি হতে পারে এজেন্ট বলতে প্রথমেই আমাদের কাছে মনে হয় যে আপনার এই মাইক্রো অর্গানিজম গুলো। মাইক্রো অর্গানিজম ডেফিনেটলি আছে, কিন্তু আপনার এই ট্রায়াডটা, আপনার কনসেপ্টটা আরো বড়। শুধুমাত্র মাইক্রো অর্গানিজম না, এখানে আপনার আরো অনেকগুলো বিষয় আপনার এখানে ইনক্লুডেড। তার মধ্যে নিউট্রিয়েন্টস আছে। নিউট্রিয়েন্ট, কারণ ওই যে আমরা দেখেন খাবার যদি বেশি হয়ে যায়, ওভার নিউট্রিশন যদি হয়, সেটাও আপনার ডিজিজ করে, তাই না? ওবেসিটি করবে, ডায়াবেটিস করবে। তো সেখানে আপনার ওই যে ফুড হ্যাবিটটা, হ্যাঁ, কার্বোহাইড্রেট বেশি খাওয়াটা, এটা হলো যে আপনার তার একটা এজেন্ট। পয়জনস, পয়জনস আপনার যে পয়জনিং এর কেস আপনার দেখবেন প্রায় হলো যে পাওয়া যায়, এই পয়জনস আপনার ডিজিজ এজেন্ট। অ্যালার্জেন, আপনারা দেখবেন ওই যারা আপনার যে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন যাদের আছে, হে ফিভার বা আপনার যাদের যে অ্যাজমার সমস্যাগুলো আছে, আপনার স্প্রিং সিজনে তাদের এই সমস্যাটা বেড়ে যায়। তো রেডিয়েশন, আপনার রেডিয়েশনের কারণে বেশ কিছু ডিজিজ হয়। তো রেডিয়েশন এক্সপোজার যদি থাকে, সেই ডিজিজ গুলো আপনার তাদের হতে পারে। যেমন আপনার ওয়েস্টে আপনার প্রায় তাদের খুব কমন একটা প্র্যাকটিস যে আপনার সানবাথ করা। হ্যাঁ, সানবাথ করা এটা খুব কমন একটা প্র্যাকটিস। এখন যদি ওই এরিয়াতে আপনার আলট্রাভায়োলেট রেডিয়েশনটা যদি আপনার বেশি থাকে, এই সানবাথ যারা করবে তাদের আপনার স্কিনের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় অনেক বেশি। তো যে কথাটা মেইন মেসেজ যেটা, যে এজেন্ট বলতে শুধুমাত্র মাইক্রো অর্গানিজম না, ডিফারেন্ট টাইপস অফ বিষয় আপনার হতে পারে এজেন্ট। হোস্ট ফ্যাক্টর,
হোস্ট ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা যে আগে যেটা বলছিলাম যে জেনেটিক ফ্যাক্টরটা, মানে জেনেটিক ফ্যাক্টরটা তার ওই ডিজিজ হওয়ার জন্য আপনার ফেভারেবল কিনা। যদি জেনেটিক ফ্যাক্টর যদি আপনার তার ডিজিজ হওয়ার জন্য ফেভারেবল থাকে, সেটা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে। ইমিউনোলজিক্যাল স্টেট, আমরা বলছিলাম সাসেপ্টিবিলিটির কথা, যে তার যদি আপনার কোনো একটা ডিজিজের ইমিউনিটি থাকে, তাহলে ওই মাইক্রো অর্গানিজম তার মধ্যে প্রবেশ করলেও তার ডিজিজটা হওয়ার চান্স থাকবে না, মানে না হওয়ার চান্স থাকবে বেশি। এইজ একটা ফ্যাক্টর, যে আপনার এইজ একটা ফ্যাক্টর মিনস হলো যে আপনার একদম বাচ্চা বয়সে, আমরা যদি এক্সট্রিম এইজ দেখি, একদম আর্লি এজে আপনার ডিজিজ বেশি হয়, আবার এক্সট্রিম এইজে একদম আপনার বয়স্ক মানুষ যারা, তাদের আপনার ডিজিজটা বেশি হয়। ইয়াং এবং অ্যাডাল্টের ক্ষেত্রে আপনার ডিজিজটা কম হয়। তাহলে এইজ একটা আপনার ফ্যাক্টর। তারপরে আপনার সেক্স একটা ফ্যাক্টর, আমরা বলছি যে মেল ফিমেলের ক্ষেত্রে আপনার ডিজিজের আপনার ডিফারেন্স দেখা যায়। আপনি ওই কোভিড-19 ক্ষেত্রে যদি দেখেন, মেইলের মধ্যে আপনার হসপিটাল অ্যাডমিশন বেশি, মেইলের মধ্যে আপনার মর্টালিটি রেট বেশি কম্পেয়ার টু আপনার ফিমেল। পার্সোনাল বিহেভিয়ারের কথা আমরা বলছি। এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনার ক্রাউডিং তো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ক্রাউডিং বলতে আমরা বেসিক্যালি বোঝাই যে একটা অল্প একটা আপনার ক্ষুদ্র জায়গায় বেশি মানুষের বসবাস, এরকম যদি হয়, সেখানে আপনার ডিজিজ স্প্রেডটা আপনার সহজে হয়। স্যানিটেশন প্রবলেম গুলো সেখানে আপনার বেশি হয়। কোনো একটা ডিজিজ একজনকে ইনফেক্ট করলে সেই ডিজিজটা আপনার ছড়া যেতে পারে খুব সহজে। এই জন্যই আপনার বিভিন্ন ক্যাম্পিং করা, ক্যাম্প, আপনার সামার ক্যাম্প বা এই ধরনের ক্যাম্প করা, বা আমাদের যে শহরে যে বস্তি এলাকাগুলো, সেই বস্তি এলাকাগুলো, বা আপনার এই যে যারা আপনার রোহিঙ্গাদের মতো আপনার, যারা আপনার হলো যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, এসে আপনার হলো যে এই অন্য দেশের আশ্রয়ে আছে, তাদের আপনার খুব একটা ঘন বসতিপূর্ণ এলাকায় এরিয়াতে আপনার বসবাস করতে হয়। তো ক্রাউডিং যদি বেশি থাকে, সেখানে আপনার ডিজিজ বেশি হবে। অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে আপনার হলো যে লাইট, এয়ার, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লাইট, এনাফ লাইট যদি থাকে, আমরা জানি যে সূর্যের যে রে বা লাইটটা, এটা আপনার মাইক্রো অর্গানিজমকে কিল করে। আমরা যে কাপড় চোপড় এগুলো বিভিন্ন কিছু আপনার শুকাই দিয়ে দিই, ওয়ান অফ দ্য ফ্যাক্টর, শুধু আপনার ড্রাই আপ করা না, দেখবেন ওই শীত আসলে ওদের কাপড় চোপড় সব আপনার ওয়ার্ম করার জন্য দেওয়া হচ্ছে। তার মানে ওখানে যে আপনার ফাঙ্গাস বা এই ধরনের কোনো জীবাণু যদি থাকে, বা ভাইরাস যদি কোনো জীবাণু থাকে, সে আপনার এই সানলাইটে আপনার সেই জীবাণুটা আপনার কিল 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 হয়ে যায়, মানে কিল করা হয়। তাহলে অ্যাটমসফিয়ার একটা ফ্যাক্টর, প্রপার লাইট আছে কিনা, ভেন্টিলেশন আছে কিনা, এরিয়েশন যদি থাকে, প্রপার ভেন্টিলেশন যদি থাকে, তাহলে আপনার ডিজিজটা কম হবে, এয়ারবোর্ন যে ডিজিজগুলো সেগুলো কম হবে। আচ্ছা, এনভায়রনমেন্টের ক্ষেত্রে আপনার যে ভেক্টর আছে কিনা, যেমন যেখানে আপনার মশা বেশি, সেখানে মশাবাহিত রোগ বেশি হবে। হ্যাঁ, তারপরে যেখানে আপনার যে আমাদের মতো দেশে যেখানে আপনার যে পানি বা রিভারাইন এরিয়া যেখানে, সেখানে ওই পানিবাহিত রোগ আপনার বেশি হবে। রিজার্ভিয়র যদি আপনার থাকে, ডিজিজের রিজার্ভিয়র যদি থাকে, যার মধ্যে ডিজিজটা থাকবে, সেই ডিজিজ বেশি হবে। যেমন র্যাবিসের চিন্তা করেন, আমাদের দেশে হলো স্ট্রিট ডগস আপনার প্রচুর। স্ট্রিট ডগস যদি আপনার বেশি থাকে, তাদের যদি আপনার র্যাবিস ইনফেক্টেড হয়, তারা যেহেতু স্ট্রিট ডগস এর যেহেতু আপনার কোনো ভ্যাকসিনেশন দেওয়া থাকে না, তাহলে তাদের মাধ্যমে আপনার ডিজিজটা ছড়াবে বেশি। তাহলে এই হলো ফ্যাক্টর গুলো আপনার এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট ফ্যাক্টর, যে ফ্যাক্টর গুলো আপনার আমরা বলতেছি যে এটা এই ডিজিজ হওয়ার জন্য আপনার হবে কি হবে না, এই বিষয়গুলোর জন্য আপনার রেসপন্সিবল। এপিডেমিওলজি বেসিক্যালি আপনার শুধুমাত্র আপনার ডিজিজ সম্পর্কিত জ্ঞানটাই আপনার এনাফ না, এটা আপনার অনেকগুলো সাবজেক্টের আপনার কম্বিনেশন। এপিডেমিওলজি আপনার পাবলিক হেলথের যে ইস্যুটা, পাবলিক হেলথের বিষয়গুলো শুধুমাত্র আপনার ডিজিজ সম্পর্কিত জ্ঞানটা, এটাই আপনার এনাফ না। এপিডেমিওলজিস্টকে আপনার ডিজিজ সম্পর্কিত জ্ঞানের পাশাপাশি অন্যান্য আরো অনেকগুলো আপনার সায়েন্সকে আপনার ইনকর্পোরেট করতে হয়। তার মধ্যে দুইটা ইম্পর্টেন্ট আপনার সায়েন্স হলো আপনার স্ট্যাটিস্টিক্স আর সোশ্যাল সায়েন্স। ঠিক আছে, এটার আমরা উদাহরণ দিই, উদাহরণ দিলে হলে বুঝে যাবে বিষয়টা। স্ট্যাটিস্টিক্সটা লাগবে, আমরা বলতেছিলাম যে আপনার আমরা দেখবো যে অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিতে যে ডিজিজের রিস্ক ফ্যাক্টর কোনগুলো, রিস্ক ফ্যাক্টর কোনগুলো দেখার জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্যাল নলেজ রাখতে হবে। তার মানে স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা কোনো একটা প্রুফ করতে পারি যে এই বিষয়টা, এই ফ্যাক্টরটা আপনার ডিজিজ হওয়াকে আপনার ইনফ্লুয়েন্স করে, এটা স্ট্যাটিস্টিক্যালি যদি আমরা কনফার্ম করতে পারি, তখনই আমরা ওইটাকে রিস্ক ফ্যাক্টর বলতে পারবো। আদারওয়াইজ না। কোনো একটা এক্সপোজার বা কোনো একটা আপনার
ইস্যু যেটা ডিজিজ হওয়াকে আপনার ইনফ্লুয়েন্স করতে পারে, সেটাকে যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করতে পারি তখন এটা আপনার রিস্ক ফ্যাক্টর, আদারওয়াইজ না। যেমন আমরা বলতেছি ডায়াবেটিসের ক্ষেত্রে অবেসিটি একটা রিস্ক ফ্যাক্টর, সেকেন্ডারি বিহেভিয়ার রিস্ক ফ্যাক্টর, স্মোকিং রিস্ক ফ্যাক্টর, তাই না? তো এগুলো যে আপনার রিস্ক ফ্যাক্টর, এগুলো আপনি স্ট্যাটিস্টিক্যালি প্রুভড। স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করার জন্য আপনার স্ট্যাটিস্টিক্স এর নলেজ থাকতে হবে। ইন এডিশন টু আপনার ডিজিজের যে আপনার প্রসেস, সেই বিষয়ের আপনার নলেজ যে থাকবেই, তার সাথে আপনার স্ট্যাটিস্টিক্যাল নলেজ লাগবে এই আপনার ফ্যাক্টরগুলো আইডেন্টিফাই করার জন্য। নেক্সট যেটা আপনার হলো যে সোশ্যাল সায়েন্স। সোশ্যাল সায়েন্সটা আপনার ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনি যাদের নিয়ে ডিল করতেছেন, ডিজিজ কাদের ডিজিজ নিয়ে ডিল করতেছেন, হিউম্যান বিইং এর। কারণ আপনি হিউম্যান বিইং এর ডিজিজ নিয়ে ডিল করতেছেন, তো ইউ হ্যাভ টু নো দ্য হিউম্যান বিইং। মানুষের আচার আচরণ, সামাজিক অবস্থা, কৃষ্টি কালচার, আপনাকে এটা জানতে হবে আপনার ডিজিজ সম্পর্কে, আপনার ডিজিজ সম্পর্কে আপনার জানার জন্য, ডিজিজের ইন্টারভেনশনের জন্য। একটা উদাহরণ দিয়ে যাই, যে আপনার মানুষ মাস্ক ব্যবহার করে না। মাস্ক হলো যে হয় টুপি নিচে রাখতেছে, না জানো যে মাথার উপর, অথবা রাখতেইছে না, এখন তো রাখেই না কেউ, তাই না? কেন রাখতেছে না? আপনি মানুষকে স্টাডি করতে হবে যে কেন তারা এটা রিস্ক মনে করতেছে না, কেন তারা হলো যে আপনার মাস্ক সঠিকভাবে ব্যবহার করতেছে না। মানুষকে বোঝার জন্য, জানার জন্য আপনার সোশ্যাল সায়েন্সটা আপনার হলো যে লাগবে। তো সবাই জানে যে আপনার ধূমপান ক্ষতিকর, তারপরেও ধূমপান করতেছে, কেন করতেছে? ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। তো মানুষকে আপনার জানতে হবে। নেক্সট হলো যে আরেকটা এক্সাম্পল দিই, যে আমরা জানি যে আপনার হাইপারটেনশনের ক্ষেত্রে আপনার অ্যান্টিহাইপারটেনসিভ খাইতে হবে। এখানে অ্যান্টিহাইপারটেনসিভ হলো যে শুরু করলো, প্রায়ই সবাই দেখবেন তাদের ফ্যামিলির মধ্যে হলো যে পাবেন যে অ্যান্টিহাইপারটেনসিভ শুরু করলো, কয়েকদিন খেয়ে তার প্রেশার হলো যে মাপে, প্রায়ই মাপে, যে নর্মাল আছে সেগুলো বন্ধ করে দিতে চায়। তার হলো পার্সপেক্টিভটা কি, সে কি মনে করে যে আমি তো এখন ভালো আছি, আমি তো মাপতেছি ভালো আছি, সে ওষুধটা দিবে বন্ধ করে। এই যে মানুষের পারসেপশন গুলো, এই পারসেপশন গুলো বুঝতে হবে। মানুষকে হলো যে যতটা ভালো আমরা বুঝতে পারবো, তত আমরা ভালো ইন্টারভেন করতে পারবো। তো অনেকগুলো বিষয়ের কথা আমরা বললাম, যে আমাদের মেডিসিন লাগবে, কিভাবে ডিজিজ হয় এই বিষয়টা লাগবে, পাবলিক হেলথ পার্সপেক্টিভ লাগবে, যে পাবলিক হেলথে আপনারা ল গুলো কি আছে, কিভাবে আপনারা হ্যান্ডেল করে, এই বিষয়গুলো লাগবে। স্ট্যাটিস্টিক্সের কথা বললাম, সোশ্যাল সায়েন্সের কথা আমরা বললাম, যে অনেকগুলো আপনার ডিসিপ্লিনকে আপনার অ্যাড করতে হয় এপিডেমিওলজিতে। আমরা ইম্পর্টেন্সটা বলে আজকের লেকচার আমরা শেষ করব। এপিডেমিওলজির আপনার পারপাস অথবা ইম্পর্টেন্স, আইডেন্টিফাই কজেস এন্ড রিস্ক ফ্যাক্টর ফর ডিজিজ। আমরা বলছিলাম যে আউটকাম অফ এপিডেমিওলজি, আউটকাম অফ এপিডেমিওলজি বলছিলাম যে ডিটারমিনেন্টস অফ ডিজিজ, না? সেই ডিটারমিনেন্টসটাই হলো আপনার কজেস এন্ড রিস্ক ফ্যাক্টর। কজেস এন্ড রিস্ক ফ্যাক্টর, কজ আর রিস্ক ফ্যাক্টরের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা আমরা আরেক ক্লাসে আমরা ডিসকাস করব। ডিটারমিন দ্য এক্সটেন্ট অফ ডিজিজ ইন দ্য কমিউনিটি। এক্সটেন্ট অফ দ্য ডিজিজ ইন দ্য কমিউনিটি হলো ফ্রিকোয়েন্সিটা, যে আপনার কতজন, কত পার্সেন্ট আপনার এফেক্টেড। ন্যাচারাল হিস্ট্রি এন্ড প্রগনোসিস অফ ডিজিজ। ন্যাচারাল হিস্ট্রি মানে ডিজিজের আপনার ন্যাচারাল হিস্ট্রিটা জানা, ডিজিজ শুরু থেকে তার শেষ পর্যন্ত উইদাউট ইন্টারভেনশনে যে প্রসেসগুলো, যে স্টেজগুলো আমরা পার হয়, এটাকে আমরা বলি ন্যাচারাল হিস্ট্রি। এইটা জানার জন্য, একটা ডিজিজের ন্যাচারাল হিস্ট্রি কি হতে পারে এটা জানার জন্য আমার এপিডেমিওলজি জানতে হবে। ইভালুয়েট প্রিভেন্টিভ এন্ড থেরাপিউটিক মেজার্স। আমরা এপিডেমিওলজির ডেফিনিশনের কথা দেখেন, খেয়াল আছে কিনা? এপিডেমিওলজির ডেফিনিশন আমরা বলছিলাম যে অ্যাপ্লিকেশন অফ দিস স্টাডি টু কন্ট্রোল হেলথ প্রবলেম। তার মানে আমরা যে নলেজগুলো আমরা গেইন করলাম, সেই নলেজগুলো আমরা অ্যাপ্লাই করব ডিজিজটা কন্ট্রোল করার জন্য। এখন এই যে আমরা ইন্টারভেন করলাম, সেই ইন্টারভেনটা আপনার ইফেক্টিভলি কাজ করলো কি করলো না, এটা বোঝার জন্য আমার এপিডেমিওলজি লাগবে। যদি সেটা দেখা যায় হ্যাঁ ইফেক্টিভলি সেটা আপনার হলো যে কন্ট্রোল করতে পারতেছে, তাহলে সেটা আপনি অনগোয়িং রাখতে হবে, সেই আপনার অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের মতো। আর যদি দেখা যায় এটা আপনার খুব ভালো কাজ করতেছে না, দেন ইউ হ্যাভ টু আইডেন্টিফাই পিটফলটা কোথায়, কোথায় সমস্যাটা হচ্ছে, কেন এটা ভালো কাজ করতেছে না। দেন আপনাকে এটাকে রিক্যালিব্রেট করতে হবে, নতুন করে আবার ইন্টারভেনশন আপনার দিতে হবে। প্রোভাইড ফাউন্ডেশন ফর পাবলিক হেলথ পলিসি। পাবলিক হেলথ পলিসির আপনার বা লকে আপনার এস্টাবলিশ করার জন্য আপনার নলেজ আপনার এখানে আপনার জেনারেট করবে। পাবলিক হেলথের জন্য আমার কি কি বিষয় প্রয়োজন, যেমন আমরা যে জানি স্মোকিং খারাপ, স্মোকিং এর ক্ষেত্রে যে বাংলাদেশ আপনার যে কিছু ল আপনার হলে করেছিল যে পাবলিক প্লেস আপনি স্মোক করা যাবে না, হ্যাঁ। তো এই ধরনের বিষয়গুলো আপনার
আমাদের এপিডেমিওলজির ইনপুট লাগবে। এই ছিল আজকে আমাদের লেকচার। আচ্ছা, এখানে আর আমরা যাব না, আজকে লেকচার ছিল এটাই। আজকে আমাদের যে ডিসকাশন, সেই ডিসকাশনটা ছিল ইন্ট্রোডাকশন অফ এপিডেমিওলজি। আমরা বললাম যে এপিডেমিওলজিটা বেসিক্যালি আপনার স্টাডি অফ ডিজিজের আপনার স্টাডিটা। ডিজিজটা কি, ডিজিজটা কেন, ডিজিজটা কিভাবে, ডিজিজটা কোথায়, ডিজিজটা কাদের, এভরিথিং। হ্যাঁ, এই যে ডিজিজ সম্পর্কিত সমস্ত জ্ঞানটাই আমার দরকার এপিডেমিওলজিতে। বাংলায় আমরা বলি রোগতত্ত্ব। আমরা বললাম যে এপিডেমিওলজিতে বেসিক্যালি আমরা তিনটা জিনিস আমরা দেখি। একটা হলো ডিজিজের ফ্রিকোয়েন্সি, ডিজিজের আপনার ডিস্ট্রিবিউশন আর ডিজিজের ডিটারমিনেন্টস। এই তিনটা জিনিস আমরা দেখি ডিজিজের আপনার প্রায়োরিটি এবং ইন্টারভেনশন সেট করার জন্য। কোন ডিজিজটাকে আমরা ইন্টারভেন করব বা কোন ডিজিজটাকে আমরা ইন্টারভেন করব না, এই প্রায়োরিটিস দেখি আমরা ডিজিজের ফ্রিকোয়েন্সি এটা দেখে। তারপরে ডিজিজের ডিস্ট্রিবিউশন থেকে আমরা দেখি যে ওয়ার অ্যাট রিস্ক, কারা আপনার রিস্কের মধ্যে আছে, কাদের আপনার ডিজিজ হওয়ার চান্স বেশি, এটা আমরা ডিস্ট্রিবিউশন দেখে আমরা দেখি। আর ডিটারমিনার দেখি রিস্ক ফ্যাক্টর গুলো কি, রিস্ক ফ্যাক্টর গুলো আপনার কি কি, অ্যাট রিস্ক পপুলেশন হলো যে কারা, অথবা কি কি বিষয় থাকলে হলো যে আপনার একটা ডিজিজের সাথে আপনার কোন কোন বিষয়গুলো আপনার রিস্ক ফ্যাক্টর, কোন কোন ফ্যাক্টর গুলো আপনার ডিজিজ হওয়া এবং না হওয়াকে আপনার ইনফ্লুয়েন্স করে, এই বিষয়গুলো দেখি আমরা ডিজিজের ডিটারমিনেন্টস থেকে। এটা আমরা কথা বললাম যে আরো দুইটা বিষয় নিয়ে। একটা হলো ডিজিজের ডিস্ট্রিবিউশন, একটা ডিজিজের ডিস্ট্রিবিউশন আপনার তিনটা প্লেনে আমরা দেখি। একটা হলো যে আপনার টাইম ডিস্ট্রিবিউশন, প্লেস ডিস্ট্রিবিউশন এবং পার্সন ডিস্ট্রিবিউশন। এই তিনটা, একটা ডিজিজের এই তিনটা ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি তাহলে ওইটাকে আমরা বলবো ওই ডিজিজের ডিস্ট্রিবিউশনটা এই। তাহলে কোনো ডিজিজের ডিস্ট্রিবিউশন যদি আমরা জানতে চাই তখন ওই ডিজিজের আপনার টাইম ডিস্ট্রিবিউশনটা কি, প্লেস ডিস্ট্রিবিউশনটা কি, পার্সন ডিস্ট্রিবিউশনটা কি, এটা আমাদের বলতে হবে। নেক্সট আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বললাম, সেটা হলো আপনার এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। আমরা বলছিলাম যে ডিজিজ আপনার ভ্যাকুয়াম থেকে হয় না, ডিজিজ হচ্ছে, যে প্রসেসটা হচ্ছে তার কিছু আপনার লজিক, আপনার রিজনিং আপনার থাকে, কে করতেছে, কিভাবে করতেছে, কোথায় করতেছে, কাদের মধ্যে করতেছে, রিজনিং গুলো থাকে। তাহলে এই যে ডিজিজ আপনার হওয়াটা, এই ডিজিজ হওয়ার আপনার আপনার অকারেন্সের আপনার কিছু আপনার থিওরি আছে। ডিজিজ আপনার থিওরি অফ ডিজিজ অকারেন্স বলি আমরা, অথবা এটার আপনার অনেকগুলো আপনার থিওরি আছে, জার্ম থিওরি আপনার। তার মধ্যে একটা থিওরির কথা আমরা এখানে বললাম যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, হ্যাঁ, থিওরি অফ ডিজিজ কজেশন। থিওরি অফ ডিজিজ কজেশনের একটা থিওরি আমরা এখানে বললাম যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড। এখানে ট্রায়াড বলতে আমরা বলতেছি যে ট্রায়াড বলতে আমরা তিনটা জিনিসের কম্বিনেশন বুঝি। তো এপিডেমিওলজিক্যাল ট্রায়াড এখানে হলো যে আপনার আমরা তিনটা জিনিস হলো এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট, এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। আর এপিডেমিওলজির আপনার পারপাস, উদ্দেশ্য কি, কেন আমরা এপিডেমিওলজি পড়বো, সেই বিষয়টা নিয়ে কথা বললাম। আমি মনে হয় সময়ের শেষ করে ফেলি। কারো যদি কোনো কোশ্চেন থাকে হলে বলেন, না হলে আমি পরের ক্লাসে আমি করে দিচ্ছি শিববীর স্যারকে।